মোহিনী অটো থেকে নেমে ভয়ে ভয়ে এদিক সেদিক দেখতে থাকে। মনে হলো কেউ যেন আমাকে ফলো করছে। যাই, এবার তাড়াতাড়ি যে কাজের জন্য এখানে এসেছি সেই কাজটা মিটিয়ে নিই। মোহিনী এই বলে নিজের পার্স থেকে অনেকগুলো টাকা বার করে এবং একটি ফ্ল্যাটের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর সে ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে আসে এবং তাড়াহুড়ো করে ট্যাক্সিতে উঠে পড়ে। দাদা চলুন, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিন, আর রাস্তায় কোনো ফুলের দোকান দেখতে পেলে গাড়িটা দাঁড় করাবেন। এরপর মোহিনী গাড়িতে বসে ভালো করে নিজের মেকআপ করে নেয় এবং রাস্তার একটি দোকান থেকে ফুল কেনার পর বাড়ি ফিরে আসে। মোহিনীকে বাড়ি আসতে দেখে তার শাশুড়ি পার্বতী বলে, কি ব্যাপার বড় বৌমা, এমন সময় তুমি কোথা থেকে বাড়ি ফিরছো? আসলে মা, আমি মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে পুজো দিয়ে ফুল নিয়ে এসেছি। এক কাজ করি, এই ফুলগুলো আমাদের ঠাকুরের কাছে রেখে দিয়ে আসি। আচ্ছা মা, পূজা কোথায়? কি জানি, মেয়েটা কোথায় গেল, অনেকক্ষণ থেকে তাকে দেখতে পাচ্ছি না। সামনেই তো তার পরীক্ষা আছে, নিশ্চয়ই রুমে বসে পড়াশোনা করছে। এক কাজ করি, একটা ফুল পূজাকেও দিয়ে আসি, যাতে তার পরীক্ষা খুব ভালো করে হয়। আরে বাহ বৌমা, তোমার ভালো বুদ্ধি আছে দেখছি। আচ্ছা শোনো, ছোট বৌমাকে গিয়ে ঘুম থেকে তুলে দাও। সারা দিন রাত কুম্ভকর্ণের মতো ঘুমাতে থাকে। আমি তাকে কতবার সকাল সকাল ওঠার কথা বলেছি, আমার কোনো কথা কানেই নেয় না। আচ্ছা ঠিক আছে মা, আপনাকে এত চিন্তা করতে হবে না, আমি গিয়ে দেখছি, আপনি একটু রেস্ট করুন। এরপর মোহিনী সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর পার্বতী বলে, আমার দুই বৌমা দুই রকম হয়েছে। একজন অ্যালার্মের মতো টাইম টাইম সমস্ত কাজ করতে থাকে, আর একজন বিছানায় পড়ে পড়ে দিন কাটাচ্ছে। অপরদিকে মোহিনী তার ছোট যা টিনার রুমে যায়। এরপর সে দেখে টিনা মুখে চাদর ঢাকা দিয়ে বিছানায় শুয়ে রয়েছে। ওয়েব সিরিজের কত নম্বর এপিসোড চলছে টিনা? আরে বৌদি তুমি, তাছাড়া তুমি কিভাবে জানলে যে আমি না ঘুমিয়ে ওয়েব সিরিজ দেখছি? আমি ভালো করেই জানি যে ওয়েব সিরিজ যতক্ষণ না শেষ হচ্ছে তুমি দিনরাত বিছানায় পড়ে পড়ে সেটাই দেখতে থাকবে। তোমার সাথে আমি অনেক দিন থেকেই আছি, তাই তুমি কখন কি করতে পারো আমার খুব ভালো করেই জানা আছে টিনা। মোহিনীর কথা শুনে টিনা অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজনে একসঙ্গে বসে ওয়েব সিরিজ দেখতে দেখতে গল্প করতে থাকে। থ্যাংক ইউ সো মাচ বৌদি, তুমি আছো বলে এই শ্বশুর বাড়িতেও আমি মায়ের বাড়ির মতোই সময় কাটাচ্ছি। রোজ রোজ নতুন নতুন এপিসোড দেখছি, আমাকে কোনো কাজ করতেই হচ্ছে না। বাড়ির সব কাজ তুমি একাই সামলে নিচ্ছ। আচ্ছা বাবা, অনেক হয়েছে, আর বেশি নাম করতে হবে না। এবার তাড়াতাড়ি উঠে স্নান করে তৈরি হয়ে নাও আর বাইরে চলে এসো। কিন্তু বৌদি, বাইরে গেলেই মা আবার কাজের জন্য খোঁটা দিতে শুরু করে দেবে। আচ্ছা ও নিয়ে চিন্তা করো না, কাজের ব্যাপারে মা কিছু বললে শরীর খারাপের বাহানা করে দিও, তারপর আমি সবকিছু সামলে নেব। আরে বাহ, এটা তো খুব ভালো আইডিয়া, তুমি তো জিনিয়াস বৌদি। এমন কোনো প্রবলেম নেই যার সলিউশন তোমার কাছে থাকে না। এবার আমি বাকি এপিসোডগুলো আজকের মধ্যেই দেখে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই, কিছু কাজ আছে। মোহিনী এই বলে নিজের রুমে আসে এবং সে দেখতে পায় তার স্বামী সুজয় আয়নার সামনে দাঁড়িয়ে গলার টাই বাঁধার চেষ্টা করছে। উফ, এমনিতেই অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, তার উপরে আবার টাইটা বাঁধাও যাচ্ছে না। এবার টাই ছাড়াই অফিস চলে যেতে ইচ্ছা করছে। সুজয়ের এরকম অবস্থা দেখে মোহিনী তার কাছে গিয়ে বলে, আরে সুজয়, কি হয়েছে? এত হাইপার হয়ে যাচ্ছ কেন? তুমি একটু শান্ত হও। যা হওয়ার তা তো হবেই, তুমি এখন রিল্যাক্স হও। তাড়াহুড়ো করলে সব কাজ আরো বেশি খারাপ হয়ে যায়। এমন সময় কি করে শান্ত হব মোহিনী? অফিসের আর্জেন্ট মিটিং অ্যাটেন্ড করতে হবে, লেট হলে বস অনেক কথা শোনাবে। এরপর মোহিনী সুজয়ের টাই বেঁধে দেয়। দেখলে তো সুজয়, এই সাধারণ কাজটা তুমি তাড়াহুড়োর জন্য করতেই পারছিলে না, আমি কত তাড়াতাড়ি করে ফেললাম। আই লাভ ইউ সো মাচ মোহিনী, তুমি না থাকলে যে আমি কি করতাম নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, আমাকে আর মিষ্টি মিষ্টি কথা বলে ভোলাতে হবে না। এবার থেকে প্রত্যেকদিন আমি তোমার টাই বেঁধে দেব। মনে হচ্ছে আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম, যার কারণে তোমাকে বউ হিসেবে পেয়েছি। আচ্ছা সুজয়, তোমার অফিসের দেরি হচ্ছে না? এই তো তাড়াহুড়ো করছিলে। হাই ঈশ্বর, আমি তো একেবারেই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি চললাম, তুমি নিজের খুব ভালো করে খেয়াল রেখো। সুজয় এই বলে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে পড়ে
তার চলে যাওয়ার পর মোহিনী রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুজয়ের কথাগুলো ভাবছিল। এমন সময় তার শাশুড়ি তাকে ডাক দেয়। শাশুড়ির আওয়াজ শুনতে পেয়ে মোহিনী রুমের বাইরে আসে এবং সে দেখতে পায় তার দেওর মন খারাপ করে সোফার উপরে বসে রয়েছে। আরে কি ব্যাপার নয়ন, মন খারাপ কেন? কি বলবো বৌদি, শেয়ার মার্কেট এভাবে হঠাৎ ডাউন হয়ে যাবে ভাবতে পারিনি। প্রফিট কমেই চলেছে। তুমি এক কাজ করো না, তোমার 50% শেয়ার বিক্রি করে নতুন কোনো কোম্পানির শেয়ার কিনে ফেলো, কারণ নতুন নতুন কোম্পানির শেয়ারগুলোর দাম সবসময় বাড়তে থাকে। তার থেকে তোমার প্রফিট আবার আগের মতোই হয়ে যেতে পারে। মোহিনীর কথা শুনে নয়ন অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, তুমি খুব ভালো আইডিয়া দিয়েছো। আমি তো ভাবতেও পারছি না যে ট্রেডিং এর ব্যাপারেও তোমার ভালো নলেজ আছে। তুমি কি ভেবেছিলে বাড়ির কাজ করি বলে আমি এসব কিছুই জানি না? আচ্ছা শোনো, এবার থেকে মনে রাখবে, যখনই প্রফিট কমতে থাকবে সব সময় আসল টাকাকে বাঁচানোর চেষ্টা করবে। মোহিনী নয়নের সাথে কথা বলছিল। এমন সময় পার্বতী জোরে জোরে তাকে ডাক দিতে থাকে। ওরে বাবারে, মা আমাকে অনেকক্ষণ আগে ডাক দিয়েছিল, তোমার সাথে কথা বলতে বলতে একেবারে ভুলে গেছিলাম। মোহিনী এই বলে তাড়াহুড়ো করে রান্নাঘরে যায়। এরপর সে দেখে তার শাশুড়ি প্রচন্ড রাগী অবস্থায় তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। পার্বতীকে দেখে মোহিনী অনেক ভয় পেয়ে যায়। কি হয়েছে মা, আপনি আমাকে ডাকছিলেন কেন? বৌমা, এই বাড়ির রান্নাঘরে আমরা 4 জন মেয়ে ছাড়া আর কেউ আসি না, আর আমার তোমার উপরে পুরোপুরি বিশ্বাস আছে যে এই কাজটা তুমি করবে না। মা, আপনি ঠিক কি বলতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। রান্নাঘরে চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে পূজা এবং তার ছোট বৌদি টিনাও সেখানে চলে আসে। মনে হচ্ছে এখানে আমাকে নিয়েই কথা হচ্ছে। বড় বৌদি আমার ভাগের সব কাজ করে নেওয়ার পরেও মা ঠিক আমাকে কথা শোনাবেই। এক কাজ করি, বড় বৌদির কথা মতো মা কিছু বলার আগেই শরীর খারাপের বাহানা করে দিই। টিনা এসব কথা ভাবতে ভাবতে কিছু বলতে যাচ্ছিল। এমন সময় তার শাশুড়ি প্রচন্ড রাগী অবস্থায় বলে, আমার ওষুধের জায়গায় কে হাত দিয়েছিল? কার শরীর খারাপ? আমি কতবার করে বারণ করেছি আমার অনুমতি ছাড়া কেউ আমার জিনিসে হাত দেবে না। মা, আপনি একটু শান্ত হন, আপনার প্রেসার হাই হয়ে যেতে পারে। তোমাদের কাণ্ড কারখানা দেখে আমার প্রেসার এমনিতেই হাই হয়ে গেছে। কেউ আমার ওষুধের শিশি ফেলে ভেঙে দিয়েছে। বড় বৌমার উপরে আমার বিশ্বাস আছে। আমি নিশ্চিত পূজা আর ছোট বৌমার মধ্যেই যে কোনো একজন এই কাজটা করেছে। পার্বতীর এরকম ব্যবহার দেখে পূজা এবং টিনা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বড় বৌমা, তুমি নিশ্চয়ই ভালো করেই জানবে যে এই কাজটা কে করতে পারে, কারণ সারাক্ষণ রান্নাঘরে তুমি একাই থাকো। এবার তাড়াতাড়ি বলো, কে আমার এত দামি দামি ওষুধগুলো নষ্ট করেছে? শাশুড়ির কথা শুনে মোহিনী তার ছোট জা এবং ননদের দিকে তাকাতে থাকে। এরপর পূজার ইশারাতে সে বুঝতে পারে যে তার ননদ পূজাই এই কাজটা করেছে এবং সে মোহিনীকে ইশারা করে তার মায়ের হাত থেকে বাঁচিয়ে নেওয়ার কথা বলছে। বৌদি প্লিজ, দয়া করে এবারের মতো বাঁচিয়ে নাও। তুমি কিভাবে এরকম করলে পূজা? মাকে তো তুমি খুব ভালো করেই জানো, মায়ের জিনিসের কোনো ক্ষতি হলে সে খুব রেগে যায়। হ্যাঁ বৌদি, আমি জানি, কিন্তু কি করব বলো, এক্সামের প্রেসারে প্রচন্ড মাথা ব্যথা করছিল। মায়ের ওষুধের বক্স থেকে মাথা ব্যথার বড়ি নিতে গিয়ে সব ওষুধ হাত থেকে পড়ে যায়। কি হলো পূজা আর ছোট বউ, তোমরা চুপ করে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বলো দুজনের মধ্যে এই কাজটা কে করেছে, না হলে কিন্তু আমি এখনই দুজনকেই মারধর করা শুরু করে দেব। পূজা এবং টিনা পার্বতীর কথার কোনো উত্তর দেয় না। এরপর বড় বউ মোহিনী বলে, আসলে মা, ওষুধের শিশি আমি ভেঙে দিয়েছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। মাথা ব্যথার বড়ি খুঁজতে গিয়ে আপনার ওষুধের বক্স হাত থেকে পড়ে গিয়েছিল। বড় বৌমার মুখে এরকম কথা শুনে পার্বতী অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। না না বৌমা, আমি এটা বিশ্বাস করি না যে তুমি এই কাজটা করতে পারো। নিশ্চয়ই তুমি মিথ্যা কথা বলছো। না মা, আমি সত্যি কথাই বলছি। মন্দির থেকে আসার পর থেকে প্রচন্ড মাথা ধরেছিল। আপনি এবারের মতো আমাকে ক্ষমা করে দিন মা। মোহিনী এই বলে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে।
অপরদিকে টিনা এবং পূজা ভেবেছিল যে পার্বতী তার বড় বৌমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে, কিন্তু হঠাৎ করে পার্বতী মোহিনীর কাছে এসে তাকে জোরে একটি চড় মেরে দেয়। পরের বার থেকে আমার জিনিসে হাত দেওয়ার আগে এই চড়টা তোমার নিশ্চয়ই মনে থাকবে। ছোট বৌমা, রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে দাও। আর পূজা, যা ঘরে গিয়ে পড়াশোনা কর। পার্বতী এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। পূজা এবং টিনা পার্বতীর এরকম ব্যবহার দেখে অবাক হয়ে যায়। এরপর তারা দুজনে মোহিনীর কাছে আসে। আমাকে ক্ষমা করে দাও বৌদি, এই সব কিছু আমার জন্যই হয়েছে। আমি কোনোদিনও ভাবিনি যে মা তোমার সাথে এরকম একটা ব্যবহার করতে পারে। আরে পূজা, তোমাকে এত চিন্তা করতে হবে না, সবকিছু ঠিক আছে। তাছাড়া এই চটটা আমি না খেলে অন্য কাউকে তো খেতেই হতো। তাছাড়া এখন তোমার এক্সাম চলছে, এই সময় মায়ের কথা শুনলে তোমার অনেক চাপ হয়ে যেত। তুমি কোন মাটির তৈরি মানুষ? এত কিছুর পরেও তুমি এত শান্তভাবে কথা কিভাবে বলতে পারছো? ছোট বৌদি একদম ঠিকই বলছে। মায়ের এভাবে ছোটখাটো বিষয় নিয়ে তোমার গায়ে হাত তোলা একেবারেই উচিত হয়নি। তাছাড়া বৌদি, তুমি নিজের জন্য কোনোদিন স্ট্যান্ড নাও না কেন? তোমরা দুজনে মায়ের ব্যাপারে এরকম করে বলো না। মা শুনতে পেলে বাড়িতে আবার ঝামেলা শুরু হয়ে যাবে। তাছাড়া সে তো আমাদের গার্জেন, তার অধিকার আছে আমাদেরকে শাসন করার। মোহিনীর কথা শুনে পূজা এবং টিনা চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর মোহিনী নিজের রুমে চলে আসে। কিছুক্ষণ পর সুজয় অফিস থেকে বাড়ি ফিরে আসে এবং মোহিনীর গালে লাল দাগ দেখতে পেয়ে বলে, উফ, আজ অফিসে এত কাজ ছিল, বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। আরে মোহিনী, তোমার গালে কি হলো? ও কিছু না, আজ আমি ভিডিও দেখে নতুন মেকআপ শিখছিলাম, গালে একটু বেশি ব্লাশার লাগিয়ে ফেলেছিলাম, তাই আর কি। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, একদিন মেকআপ করে আমাকে দেখিও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, এবার তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এরপর সকলে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে নিজের নিজের রুমে ঘুমাতে চলে যায়। সুজয়, তুমি ঘুমাও, আমি তোমার পায়ে তেল লাগিয়ে ম্যাসাজ করে দিচ্ছি। সত্যি মোহিনী, আমার সেবা যত্ন করে করে তুমি আমাকে ঋণী করে দিচ্ছ। দাঁড়াও, আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। সুজয় এই বলে একটি গোলাপ ফুল নিয়ে মোহিনীকে দিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ মোহিনী, আমার জীবনে আসার জন্য। সুজয়ের এরকম ব্যবহারে মোহিনী অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সুজয় ঘুমাচ্ছিল, এমন সময় মোহিনী তার দিকে তাকিয়ে বলে, আমি জানি সুজয়, আমার সাথে সাথে তুমি তোমার পরিবারকেও অনেক ভালোবাসো, তাই আমি বেঁচে থাকতে কখনো তোমার পরিবারকে আলাদা হতে দেব না। মোহিনী সুজয়কে সমস্ত কথা বলছিল। এমন সময় তার শাশুড়ি তাকে ডাক দিতে থাকে, বড় বৌমা, ও বড় বৌমা, কোথায় গেলে? তাড়াতাড়ি এখানে এসো। পার্বতীর আওয়াজ পেয়ে মোহিনী সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে দাঁড়ায়। মোহিনীকে দেখে টিনা বলে, পূজা, তোমার বড় বৌদির অবস্থা দেখতে পাচ্ছ? কাল রাতে মায়ের হাতে চড় খাওয়ার পরেও তার মায়ের প্রতি কোনো রাগ নেই, সব ভুলে আবার আগের মতোই ব্যবহার করছে। বড় বৌদি যখন নিজেই কোনো স্ট্যান্ড নিতে চাইছে না, তখন আমাদের কোনো কথা না বলাটাই বেশি ভালো হবে। আচ্ছা নয়ন দাদা, তুমি তো বাইরের দিকেই যাচ্ছ, আমাকে কলেজে ছেড়ে দিয়ে আসবে? এরপর পূজা সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর নয়ন টিনাকে বলে, আচ্ছা টিনা, আমি তোমাকে যে টাকাগুলো রাখতে দিয়েছিলাম সেগুলো বার করে গুনে রেখে দাও, আমি বাড়ি ফিরে সেটা নেব। আচ্ছা ঠিক আছে। এরপর নয়ন সেখান থেকে চলে যায়। নয়নের কথা শুনে টিনা অনেক চিন্তায় পড়ে যায়। এরপর সে তার বড় জায়ের দিকে তাকিয়ে কিছু ইশারা করতে থাকে। মোহিনী টিনার সাথে কথা বলতে চাইছিল। মা, আমার একটু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। না না, এখন আর কোথাও যেতে হবে না, তুমি আমার সাথে মার্কেটে চলো, আমার বোন এখানে আসবে, তার জন্য কিছু কেনাকাটা করতে হবে। আর একটা কথা, তোমার সাথে কথা বলছি তার মানে এটা নয় যে কালকের ব্যাপারে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মোহিনী তার শাশুড়ির কারণে টিনার সাথে কোনো রকম কথা বলতে পারে না। এরপর সে তার শাশুড়িকে নিয়ে মার্কেটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে টিনা অনেক চিন্তিত হয়ে হলরুমে হাঁটাচলা করছিল। নয়ন তো টাকা রেডি রাখতে বলল, কিন্তু এখন টাকা কোথা থেকে জোগাড় করব? কেউ যদি জানতে পারে টাকা আমার কাছে নেই, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে।
অপরদিকে পার্বতী তার বড় বৌমাকে নিয়ে একটি গহনার দোকানের বাইরে গিয়ে দাঁড়ায়। চলো বৌমা, এই জিসিডি জুয়েলার্সের দোকান থেকে তোমার মাসির জন্য নূপুর কিনবো। ভেবেছি এবার নতুন দোকান থেকে গয়না কেনা শুরু করব। মোহিনী সেই সোনার দোকানে যাওয়ার কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু মা, শুধু এই দোকানটাতে কেন? এখানে তো আরো অনেক সোনার দোকান রয়েছে, চলুন না আমরা অন্য কোনো দোকানে যাই। কেন? এই দোকান থাকতে অন্য দোকানে যেতে যাব কেন? দেখো না, বড় বড় পোস্টারে লেখা রয়েছে মেকিং চার্জের উপর 30% অফ চলছে। না না মা, এতে নয়, ওই দেখুন না পাশে আরো একটা দোকান রয়েছে, ওই দোকানেও অফার চলছে। মোহিনীকে এভাবে ভয় পেতে দেখে পার্বতীর সন্দেহ হয়। বড় বৌমা, তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তাছাড়া এই দোকানে যেতে ভয় পাচ্ছ কেন? এই দোকানে তুমি আমার ধার ফার করে রাখোনি তো? না না মা, ধার কেন করতে যাব? আসলে আমি যেতে চাইছি না, কারণ কিছুদিন আগেই আমি এখান থেকে একটা নূপুর নিয়ে গিয়েছিলাম। 1 সপ্তাহের মধ্যেই নূপুরটা ভেঙে গেছে। আপনার কাছে রাগ খাওয়ার ভয়ে কিছু জানাইনি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই কথা বলতে এত ভয় পাচ্ছিলে? এরকম লসের ব্যাপার হলে আমাকে আগে জানাতে হবে তো। এরপর তারা দুই শাশুড়ি বৌমা অন্য একটি সোনার দোকানে পৌঁছায় এবং সেখান থেকে কিছু জিনিস কেনাকাটার পর তারা দুজনে বাড়ি ফিরে আসে। এরপর তারা দেখে টিনা সমস্ত রান্না বান্না শেষ করে বাড়ি পরিষ্কার করে রেখেছে। আরে, এ আমি কি দেখছি? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কি ব্যাপার বৌমা, আজ না বলাতেই নিজের থেকে সমস্ত কাজ করে রেখেছো যে? আজ আমি এত খুশি, তোমাকে দেখে মনে হচ্ছে পুরো গ্রামে মিষ্টি বিলিয়ে আসি। থাক না মা, আর খোটা দিতে হবে না, আপনারা চলে আসুন, আমি খাবার বার করে দিচ্ছি। এরপর মোহিনীও তাকে সাহায্য করতে রান্নাঘরে চলে যায়। কি ব্যাপার টিনা, সবকিছু ঠিক আছে তো? টিনা তার বৌদির হাত ধরে তাকে নিজের রুমে নিয়ে যায়। কিছু ঠিক নেই বৌদি, নয়ন যে টাকাটা দিয়েছিল সেটার কি হবে, তাড়াতাড়ি বলো। আরে তোমাকে এত বেশি চিন্তা করতে হবে না টিনা, দেখবে কোনো না কোনো ব্যবস্থা হয়েই যাবে। নয়নের আসার সময় হয়ে গেল বৌদি, এত কম টাইমে কিভাবে টাকার ব্যবস্থা হবে? 50,000 টাকা আমরা কিভাবে জোগাড় করব? আমার তো প্রচন্ড ভয় করছে, মনে হচ্ছে নয়ন আমাকে মারধর করে বার করে দেবে। আরে তুমি এত কিছু ভেবো না, কিচ্ছু হবে না, আমি আছি তো। মোহিনী টিনাকে বোঝাচ্ছিল, এমন সময় তার শাশুড়ি তাকে ডাক দেয়। শোনো বৌমা, কালকের ব্যাপারে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এবার আর মুড অফ করে না থেকে আবার আগের মতোই থাকো। আর শোনো, এই টাকাটা আমার লকারে রেখে দিয়ে এসো। পার্বতী এই বলে নিজের ব্যাগ থেকে 50,000 টাকা বার করে মোহিনীর হাতে দিয়ে দেয়। এরপর মোহিনী টাকাগুলোর দিকে তাকিয়ে কিছু ভাবতে ভাবতে সেখান থেকে লকারের কাছে যায়। মোহিনী লকারে টাকা রেখে দিয়ে তার ছোট জায়ের কাছে আসে। বৌদি, নয়ন ফোন করেছিল, সে বাড়ি আসছে, এবার আমি বুঝতে পারছি না কি করব, আমার খুব ভয় করছে। নয়ন বাড়ি ফিরলে তাকে বলে দিও যে টাকা আমার কাছে আছে, আর কাল সকালে সে যেন আমার থেকে টাকাটা নিয়ে নেয়। আমার ব্যাপারে বললে সে আর তোমাকে রাগারাগি করবে না। আজ রাতে কি এমন করবে যে সকালে এতগুলো টাকার ব্যবস্থা হয়ে যাবে? তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি শুধু নয়নকে যে কোনো ভাবে বুঝিয়ে দিও। এরপর তারা সকলে খাওয়া দাওয়া শেষ করে নিজের নিজের রুমে চলে যায়। খাওয়া দাওয়ার পর নয়ন রুমে এসে টিনাকে বলে, কি হলো টিনা, তোমাকে দেখে এরকম চিন্তিত মনে হচ্ছে কেন? টাকাগুলো ঠিকঠাক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, টাকা একদম ঠিক জায়গাতেই আছে। আসলে টাকাগুলো আমি বড় বৌদিকে গুনতে দিয়েছিলাম, কিন্তু আর ফেরত নেওয়া হয়নি। তাছাড়া এত রাতে টাকা চাইতে যাওয়াটাও তো ঠিক হবে না। হ্যাঁ টিনা, এটা তুমি একদম ঠিক কথা বলেছো। এত রাতে বৌদিকে গিয়ে যদি বলি টাকাগুলো বের করে দাও, তাহলে খুব খারাপ ব্যাপার হবে। তাছাড়া এখন আমার লাগবেও না, কাল সকালেই নিয়ে নেব। নয়ন এই বলে ঘুমানোর জন্য বিছানায় চলে যায়। আমি শুধু শুধুই এত টেনশন করছি, দিদি যখন বলে দিয়েছে নিশ্চয়ই সে কোনো না কোনো ব্যবস্থা করেই নেবে। এই বলে টিনাও ঘুমাতে চলে যায়। অপরদিকে মোহিনী রাতের থালা বাসন পরিষ্কার করার জন্য রান্নাঘরে যায়। এমন সময় তার ননদ পূজা জল নেওয়ার জন্য সেখানে আসে। কি ব্যাপার পূজা, আজ এক্সামের ব্যাপারে কিছু জানালে না যে?
কেমন হলো এক্সাম? এক্সাম? হ্যাঁ বৌদি, অনেক ভালো হয়েছে। আচ্ছা পূজা, তুমি এক্সামের পর স্পেশাল ক্লাস করতে সোনার দোকানে কেন গিয়েছিলে? বৌদির মুখে এরকম কথা শুনে পূজা অনেক ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে জলের গ্লাস নিচে পড়ে যায়। এরপর সে নিজেকে সামলে নিয়ে ভয়ে ভয়ে বলে, এসব তুমি কি বলছো বৌদি? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। তাছাড়া আমি স্পেশাল ক্লাস করতে সোনার দোকানে যেতে যাব কেন? আর না জানার বাহানা করতে হবে না পূজা, আমি খুব ভালো করেই তোমাকে জিসিডি জুয়েলার্সের দোকানে স্পেশাল ক্লাস করতে দেখেছি। এরপর মোহিনী পূজাকে সেই দিন সন্ধ্যাবেলা বাজারে যাওয়ার সমস্ত কথা শোনাতে থাকে। মোহিনী তার শাশুড়ির সাথে জিসিডি জুয়েলার্সের ভেতরে যেতে যাবে এমন সময় সে দোকানের ভেতরে দেখতে পায় যে তার ননদ একটি ছেলের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। এরপর সে দেখে ছেলেটি পূজাকে একটি গোল্ডের চেন পরিয়ে দিচ্ছে। এবার তোমার সবকিছু মনে পড়েছে? তুমি জানো, আজ সন্ধ্যাবেলায় মা আর আমি ওই দোকানের ভেতরেই যাচ্ছিলাম। তারপর আমি তোমাকে দেখতে পেয়ে খুব কষ্ট করে মাকে অন্য দোকানে যাওয়ার জন্য রাজি করিয়েছিলাম। ওরে বাপরে, আমার তো ভেবেই ভয় করছে। থ্যাংক ইউ সো মাচ বৌদি, আমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। জানি না মা দেখে ফেললে আমার কি অবস্থা করত। শোনো পূজা, তোমার এক্সাম না চললে আমি নিজেই গিয়ে তোমার কানটা ধরে বাইরে নিয়ে আসতাম। এখন পড়াশোনাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মা কোনোভাবে জানতে পারলে তোমার পড়াশোনা বন্ধ করে দেবে, তাই আমি তাকে কিছু জানাইনি। এবারের মতো ক্ষমা করে দাও বৌদি, পরের বার থেকে আর এরকম হবে না। এই বলে পূজা মোহিনীকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। আচ্ছা থাক, আর কান্নাকাটি করতে হবে না, তবে ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম ছিল। তারা দুজনে এভাবেই কিছুক্ষণ গল্প করতে থাকে। এরপর তারা হাসতে হাসতে পেছনের দিকে তাকিয়ে দেখতে পায় পার্বতী সেখানে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ পার্বতীকে দেখতে পেয়ে মোহিনী এবং পূজা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়। আরে মা, আপনি এখানে? আপনি যেরকম ভাবছেন সেরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ মা, আমি কিছু করিনি। তুমি আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। দয়া করে আমার পড়াশোনা বন্ধ করবে না। বড় বৌমা, আমার পছন্দের সিরিয়ালটা তাড়াতাড়ি চালিয়ে দাও, আজকে খুব ভালো সিন হবে। পার্বতী এই বলে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। তার চলে যাওয়ার পর মোহিনী এবং পূজা হাসাহাসি করতে শুরু করে দেয়। উফ বৌদি, মায়ের এই ঘুমের ঘোরে এদিক সেদিক হাঁটাচলা করা আর কথা বলার অভ্যাসের জন্য একদিন আমার হার্ট অ্যাটাক না হয়ে যায়। তুমি তো শুধু মার খেতে, কিন্তু মা আমাকে এই বাড়ি থেকেই বার করে দিত। আচ্ছা পূজা, অনেক রাত হয়ে গেছে, যাও এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি মাকে তার রুমে ছেড়ে দিয়ে আসছি। এরপর পূজা সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর মোহিনী নিজের শাশুড়িকে ধরে ধরে বিছানা পর্যন্ত পৌঁছে দেয়। পার্বতীকে তার রুমে ছেড়ে আসার সময় মোহিনী টেবিলের উপরে লকারের চাবি রাখা দেখতে পায়। মা চাবি এখানে সেখানে ফেলে রেখে ঘুমিয়ে পড়েছে। এরপর চাবি খুঁজে না পেলে আমাদের উপরই চেঁচামেচি শুরু করবে। এক কাজ করি, চাবিটা সেফ কোনো জায়গায় রেখে দিই। এই বলে মোহিনী চাবিটা নিজের হাতে তুলে নেয়। এরপর সে নিজের সামনে লকার দেখতে পেয়ে কিছু ভাবতে শুরু করে। এভাবেই সেই রাতটা কেটে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মোহিনী বলে, যাই, টাকাটা আমি নিজেই গিয়ে নয়নকে দিয়ে আসি, না হলে নয়ন টিনাকে অনেক রাগারাগি করতে পারে। এই বলে মোহিনী আলমারি থেকে টাকা হাতে নিয়ে রুমের বাইরে আসে। অপরদিকে নয়ন টিনাকে বলে, টিনা, এবার তাড়াতাড়ি টাকাটা রেডি করে রাখো, আমি স্নান করে আসছি। এরপর নয়ন স্নান করতে চলে যায়। কিছুক্ষণ পর সে বাথরুম থেকে ফিরে এলে টিনা আলমারি থেকে 50,000 টাকা বার করে তার হাতে দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো, আমি কিছুক্ষণে চলে আসবো। এই বলে নয়ন বাইরের দিকে যাচ্ছিল। এমন সময় মোহিনী সেখানে এসে নয়নের হাতে 50,000 টাকা ধরিয়ে দেয়। মোহিনী টাকা দিয়ে চলে যাচ্ছিল, এমন সময় নয়ন তাকে আটকায়। বৌদি, টিনা, তোমরা দুজনেই টাকাগুলো ঠিকভাবে গুনে নিয়েছো তো? এখানে পুরো 1 লাখ টাকা আছে তো? কি বললে? 1 লাখ টাকা? আসলে বৌদি, নয়ন আমাকে 1 লাখ টাকাই রাখতে দিয়েছিল, তার থেকে 50,000 টাকা আমি তোমাকে দিয়েছিলাম, তোমার খুব দরকার ছিল বলে, আর বাকি 50,000 টাকা নিজের কাছে রেখেছিলাম। এটা তুমি খুব ভালো করেছো টিনা। এভাবে একে অপরের সাহায্য করে চললে তবেই আমরা জয়েন্ট ফ্যামিলিতে হাসি খুশি থাকতে পারবো। এই বলে নয়ন সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর মোহিনী টিনাকে বলে,
টিনা, তুমি তো বলেছিলে যে নয়ন তোমাকে 50,000 টাকাই রাখতে দিয়েছিল, আর তাছাড়া তুমি বলেছিলে তোমার কাছে আর টাকা নেই। তাহলে এই বাকি 50,000 টাকা কোথা থেকে এলো? দিদি, আমাকে জিজ্ঞাসা করার আগে তুমি একবার নিজের দিকে ভালো করে দেখে নাও। তুমি যা করেছো আমিও তাই করেছি। আর তাছাড়া এক রাতের মধ্যে তুমি টাকা কিভাবে জোগাড় করলে সেটা আগে আমাকে বলো। টিনার এরকম ব্যবহারে মোহিনী কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। এমন সময় তার শাশুড়ি তাকে জোরে জোরে ডাক দিতে থাকে। এরপর মোহিনী এবং টিনা তাড়াহুড়ো করে তার শাশুড়ির কাছে যায়। সেখানে বাড়ির বাকি সকলে উপস্থিত ছিল। কি হয়েছে মা? আপনি এত জোরে জোরে ডাকাডাকি করছেন কেন? মোহিনী সেখানে আসতেই পার্বতী কোনো কথা না বলে তাকে জোরে একটি চড় মেরে দেয়। বড় বৌমা, আমার লকার থেকে চুরি করতে তোমার একটু খারাপ লাগলো না? পার্বতীর মুখে হঠাৎ এরকম কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সকলেই অবাক হয়ে যায়। মা, এসব তুমি কি বলছো? তোমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। সুজয়, আমাদের মাঝে তোকে কিছু বলতে হবে না। আমি বড় বৌমার সাথে বুঝে নেব। আর হ্যাঁ, এখানের মধ্যে কেউই যেন কোনো কথা না বলে, না হলে অনেক খারাপ হয়ে যাবে। পার্বতীর এরকম কথা শুনে সকলে ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। চুপ করে দাঁড়িয়ে আছো কেন বড় বৌমা? আমার কথা কি তোমার কানে যায়নি? তুমি আমার লকার থেকে টাকা কেন চুরি করেছো? কাল টাকা রাখার জন্য লকারের চাবি আমি তোমার হাতে দিয়েছিলাম। আমি নিশ্চিত তুমি ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে না। এসব আপনি কি বলছেন মা? আপনি বিশ্বাস করুন, আমি কোনো চুরি করিনি। আমি লকারে টাকা রাখার পর চাবি আপনার হাতে তুলে দিয়েছিলাম। তুমি যদি চুরি না করে থাকো তাহলে নিশ্চয়ই ছোট বৌমা করেছে। না না মা, এসব আপনি কি বলছেন? আমি কোনো চুরি করিনি। নয়নকে যে টাকা দেওয়ার ছিল সেটা আমি নিজের থেকেই দিয়েছি। টিনা প্রচন্ড ভয়ে ভয়ে এ সমস্ত কথা বলছিল। এরপর মোহিনী এবং টিনা একে অপরের চোখের দিকে তাকায়। মোহিনী টিনাকে দেখে বুঝতে পেরে যায় যে লকার থেকে টাকা সেই চুরি করেছে। এরপর টিনা 2 দিন আগের কথা ভাবতে শুরু করে, যখন নয়ন টিনাকে ফোন করে টাকা চাইছিল। টিনা, তোমার কাছে যে টাকাগুলো রাখতে দিয়েছিলাম সেগুলো হিসাব করে রেখে দিও, আমি চাইলে দেবে। নয়ন এই বলে ফোন কেটে দেয়। এরপর টিনা মোহিনীকে ডেকে বলে, দিদি, আমি পুরোপুরি ফেঁসে গেছি। আসলে নয়ন আমাকে 50,000 টাকা রাখতে দিয়েছিল, আর আমি সেটা শেষ করে ফেলেছি। এতগুলো টাকা তুমি কিভাবে শেষ করলে টিনা? আসলে দিদি, আমার ভাইয়ের টাকার খুব প্রয়োজন ছিল, তাই তাকে দিয়ে দিয়েছি। এটা তুমি কি করলে টিনা? মায়ের বাড়ির সাহায্য করা ভুল নয়, কিন্তু এভাবে নয়নকে না জানিয়ে তার টাকায় হাত দিয়ে তুমি একেবারেই ঠিক করনি। এভাবে তো তুমি নিজের অনেক ক্ষতি করলে। দিদি, তুমি আমার সমস্যার সমাধান না করে তার উপরে উল্টে আমাকে রাগারাগি করছো। এবার আমার অনেক টেনশন হচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আর বেশি চিন্তা করো না। আমি দেখছি কি করতে পারি। দিদি, তুমি তাড়াতাড়ি কোনো সমাধান বের করো। এমনিতেই বাড়িতে সব সময় বড় বৌমা আর ছোট বৌমাকে নিয়ে অনেক কম্পেয়ার করা হয়। এবার যদি এই ব্যাপারে জানতে পারে আমাকে সকলে বাড়ি থেকে বার করে দেবে। তবে দিদি, এসব কিছুর জন্য তুমিই দায়ী। আমি আবার কি করলাম টিনা? আমি আর কি বলবো দিদি, বউ হিসেবে তুমি এত পারফেক্ট যে তোমার সামনে আমার ছোটখাটো কোনো ভুলও এত বড় করে দেখা হয়। এবার তো শাশুড়ি মা আমাকে মেরেই ফেলবে। এই বলে টিনা অনেক জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। আচ্ছা টিনা, তুমি চুপ করো, আমি টাকার ব্যবস্থা করছি। নয়ন জিজ্ঞাসা করলে বলে দিও যে টাকা আমার কাছে আছে। মোহিনী এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর টিনা বলে, উফ, বাঁচা গেল। কোনোভাবেই দিদি যেন জানতে না পারে যে আমি ভাইকে 50,000 টাকা নয়, বরং 1 লাখ টাকা দিয়েছি। দিদি তো 50,000-এর ব্যবস্থা করে দেবে, কিন্তু বাকি 50,000 কোথা থেকে আসবে? টিনা এসব কথা ভাবতে ভাবতে লকারের কাছে যায় এবং সে দেখতে পায় মোহিনী লকারে টাকা রাখছে। এরপর রাতে সকলে ঘুমিয়ে পড়ার পর মোহিনী যখন পার্বতীকে তার রুমে ছেড়ে সেখান থেকে চলে যায়, তখনই টিনা রুমে আসে এবং লকার থেকে 50,000 টাকা নিয়ে চাবি তার শাশুড়ির কাছে রেখে বলে, এই বুড়িটা এতদিন আমাকে অনেক ছোট বড় কথা শুনিয়েছে, তার ফাইন হিসেবে এই টাকাটা আমি নিচ্ছি। এরপর টিনা টাকা নিয়ে নিজের রুমে এসে আলমারিতে রেখে দেয়।
এবার দিদি 50,000 টাকা জোগাড় করে দিলেই ব্যবস্থা হয়ে যাবে। ব্যাস, আর কোনো রকম চিন্তা নেই। মা তো অনেকদিন পর পর লকারে হাত দেয়, তার মানে ধরা পড়ার আগেই আমি টাকাটা আবার রেখে দিতে পারবো। যাই, এবার গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ি। টিনা এ সমস্ত কথা ভাবছিল, এমন সময় তার শাশুড়ি মোহিনীকে বলে, বৌমা, চুপ করে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বলো এই টাকা কে চুরি করেছে, না হলে আজ আমি তোমাদের দুই জাকেই বাড়ি থেকে বার করে ছাড়বো। মা, আপনি বিশ্বাস করুন, আমি কোনো রকম চুরি করিনি। মিথ্যা কথা বলা বন্ধ করো বৌমা। আমি তোমার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি, আর তুমি তার সুযোগ নিয়ে আজ আমার এত বড় ক্ষতি করে দিলে। এই বলে পার্বতী কান্নাকাটি করতে শুরু করে দেয়। মোহিনীও কান্নাকাটি করতে করতে বলে, আমি চুরি করিনি মা, কতবার বলবো, কেউ আমাকে কেন বিশ্বাস করতে চাইছে না। মোহিনী এই বলে অনেক জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। তার এরকম অবস্থা দেখে সুজয় আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না। মা, এসব কথা এবার ছেড়ে দাও। আমার কাছে 50,000 টাকা আছে, সেটা তুমি নিয়ে নাও, আর এই ব্যাপারে কোনো কথা বলতে হবে না। আর মোহিনী, এবার তুমিও কান্নাকাটি করা বন্ধ করো। একসাথে থাকতে গেলে এরকম ছোট বড় ঝামেলা হয়। এসব বলে তুই কি প্রমাণ করতে চাইছিস সুজয়, যে তোর বউ চুরি করেনি? মা, আমি সেটা বলছি না। মোহিনী যদি টাকা নিয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোনো বিপদে পড়েই নিয়েছে। মোহিনী, এবার তুমি রুমে চলো। সুজয় এই বলে নিজের মায়ের হাতে 50,000 টাকা দিয়ে মোহিনীকে নিয়ে সেখান থেকে নিজের রুমে চলে যায়। তাদের চলে যাওয়ার পর টিনা নয়নের কাছে আসে। আমি তো বিশ্বাস করতে পারছি না যে বৌদি এরকম কিছু একটা করতে পারে। সত্যি, মা বৌদিকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছে। তুমিও তো অনেক ভালো, তাহলে মা কেন তোমাকে সব দায়িত্ব দেয় না? এরকম ভেবো না নয়ন, দিদির হয়তো সত্যিই টাকার অনেক প্রয়োজন ছিল, তাই সে নিয়ে নিয়েছে। বৌদির যদি টাকার এতই প্রয়োজন ছিল তাহলে কারোর থেকে ধার নিয়ে নিতে পারতো। চুরি করার কি দরকার ছিল? তাছাড়া এই বাড়িতে প্রথম থেকেই বৌদির কথাই চলে, আশা করি পরেও তাই হবে। বাড়ির এ সমস্ত ঝামেলা নিয়ে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। নয়ন এই বলে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হঠাৎ টিনার এরকম কাজের জন্য মোহিনী সকলের কাছে অনেক খারাপ হয়ে উঠেছিল এবং টিনাকে সকলে ভালো ভাবতে শুরু করেছিল। টিনা যখন নয়নের সাথে কথা বলছিল তাদের সমস্ত কথা পার্বতী শুনে ফেলে। শোনো ছোট বৌমা, আজ সন্ধ্যাবেলায় সকলে হল রুমে উপস্থিত থাকবে। আমি কিছু ডিসিশন নিয়েছি, সন্ধ্যাবেলায় সকলকে জানাবো। পার্বতী এই বলে নিজের রুমে চলে যায় এবং টিনাও নিজের রুমে গিয়ে রেস্ট করতে থাকে। দিদির সাথে যা যা হলো সব আমার জন্যই হয়েছে। আমার জন্য বাড়িতে এত বড় ঝামেলা হয়ে যাবে আমি কোনোদিন ভাবিনি, কিন্তু সেই সময় আমি চুরি করেছি এই কথা বলার সাহস পর্যন্ত আমার ছিল না। আমাকে বাঁচানোর জন্য কাল দিদিকে থ্যাংক ইউ বলে দেব, আর হ্যাঁ, ক্ষমাও চেয়ে নেব। টিনা বসে বসে এই সমস্ত কথা ভাবছিল। অপরদিকে মোহিনী সুজয়ের পাশে বসে অনেক কান্নাকাটি করছিল। তুমি আমার উপরে বিশ্বাস করো সুজয়, আমি চুরি করিনি। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করো না। দেখবে কাল থেকে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। আর এবার থেকে তোমার টাকা পয়সার প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবে। সুজয় এ সমস্ত কথা বলছিল, এমন সময় কেউ জোরে জোরে তাদের দরজা ঠুকতে থাকে। এরপর সুজয় দরজা খুলে দেখে তার মা হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সুজয় আর বড় বৌমা, দুজনে হল রুমে চলে এসো, আমার কিছু কথা বলার আছে। এরপর তারা দুজনে পার্বতীর পেছন পেছন হল রুমে এসে দাঁড়ায়। ছোট বৌমা, ও ছোট বৌমা, একবার হল রুমে এসো। এই প্রথমবার পার্বতী এত ভালোভাবে তার ছোট বৌমাকে ডাক দিচ্ছিল। এরপর টিনা খুশি খুশি হল রুমে আসে। বড় বৌমা কাল যা ভুল করেছে তার জন্য শাস্তি দেওয়া অবশ্যই প্রয়োজন, না হলে সে আবার এরকম কিছু করতে পারে। তার প্রথম শাস্তি এটাই যে আজ থেকে সে আমাদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে না। আর হ্যাঁ, আজ থেকে তোমার রান্নাঘরে গিয়ে কারোর জন্য কিছু বানানোর কোনো প্রয়োজন নেই। তোমার রান্নাঘরে যাওয়া বন্ধ। মা, আপনি আমার সাথে এরকম কেন করছেন? আমি আপনাকে কতবার বলবো যে আমি কোনো রকম চুরি করিনি। সুজয়, তুমি কিছু বলছো না কেন? কোনো কথা না বলে মা যা বলেছে চুপ করে শোনো মোহিনী। বৌমা, এবার তাড়াতাড়ি ঘরের চাবি আর লকারের চাবি আমার হাতে দাও। এবার এই বাড়িতে তোমার আর কোনো রকম দায়িত্ব নেই। এবার তুমি আরাম করে থাকতে পারবে।
পার্বতীর কথা মতো মোহিনী অনেক কান্নাকাটি করতে করতে তার কাছে থাকা সমস্ত চাবি নিয়ে নিজের শাশুড়ির হাতে তুলে দেয়। ছোট বৌমা, আমি বড় বৌমার মিথ্যা নাটকের উপর এত বেশি বিশ্বাস করেছিলাম যে তোমার সাথে কোনোদিন ভালো করে কথা পর্যন্ত বলিনি। এবারে আমার চোখ খুলে গেছে। আপনি ঠিক কি বলতে চাইছেন মা? আমি বুঝতে পারছি না। এই নাও ছোট বৌমা, এই চাবিগুলো তোমার কাছে রাখো। আজ থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিলাম। বিয়ের এতদিন পর শাশুড়ির কাছ থেকে এত সম্মান পেয়ে এবং বাড়ির সমস্ত দায়িত্ব পেয়ে টিনা অনেক খুশি ছিল। এরপর সে শাশুড়ির পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে বলে, আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না মা। আপনি একদম ঠিক মানুষকেই বিশ্বাস করে চাবি দিয়েছেন। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন খুব ভালোভাবে সংসার সামলাতে পারি। টিনার মুখে এরকম কথা শুনে মোহিনী তার দিকে তাকিয়ে থাকে এবং নিজের কান্নাকাটি বন্ধ করে তার কাছে এসে বলে, টিনা, তুমি সবসময় এভাবেই হাসি খুশিতে থেকো। আর হ্যাঁ, এই চাবিগুলোর দায়িত্ব অনেক বেশি। তুমি খুব সাবধানে নিজের দায়িত্ব পালন করো। আর লক্ষ্য রাখবে কেউ আমাদের বাড়িতে চুরি ডাকাতি না করতে পারে। বড় বৌমা আমাদেরকে হাসালে। চোর নিজেই চুরির জন্য জ্ঞান দিচ্ছে। তোমার এতই যদি জ্ঞান ছিল তাহলে চুরি করতে গিয়েছিলে কেন? পার্বতীর এরকম কথা শুনে মোহিনী কান্নাকাটি করতে করতে সেখান থেকে নিজের রুমে চলে যায় এবং ভেতর থেকে রুমের দরজা বন্ধ করে দেয়। শাশুড়ি বৌমার এরকম ঝামেলা নিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, একটু বাইরে গিয়ে চা খেয়ে মাথা ঠান্ডা করে আসি। সুজয় এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে টিনা বাড়ির সমস্ত দায়িত্ব নিয়ে অনেক খুশি ছিল। বড় বৌদি যেমন সব দায়িত্ব নিয়ে অহংকারের সাথে এই বাড়িতে ঘোরাফেরা করত, এবার আমিও তাই করব। কাল থেকে আমার লাইফ চেঞ্জ। এবারে আমার শ্বশুর বাড়িতে থাকতে অনেক আনন্দ হবে। টিনা এই সমস্ত কথা ভাবতে ভাবতে সন্ধ্যা 6টার সময় রান্নাঘরে চলে যায় এবং রাতের খাবারের আয়োজন করতে থাকে। এবার এই বাড়ি আমার কথাই চলবে। আমি যা রান্না করব সেটাই সকলকে খেতে হবে। ভাবছি আজ রাতে খিচুড়ি রান্না করে ফেলি। খিচুড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর তারপর আমি বসে বসে ওয়েব সিরিজ দেখতে পারবো। টিনা এই সমস্ত কথা ভাবতে ভাবতে সন্ধে 6:30টার মধ্যেই রান্নার কাজ শেষ করে ফেলে এবং নিজের রুমে গিয়ে টিভি দেখতে শুরু করে দেয়। রান্নার কাজটাও শেষ হয়ে গেল। এবার আমাকে কেউ বিরক্ত করতে পারবে না। শান্তিতে রাত 10টা পর্যন্ত ওয়েব সিরিজ দেখব। টিনা বসে বসে মনের আনন্দে টিভি দেখতে থাকে। দেখতে দেখতে রাত 9টা বেজে যায়। এরপর তার শাশুড়ি টিনাকে ডাকতে ডাকতে তার রুমের ভেতরে চলে আসে। আরে ছোট বৌমা, আমি তোমাকে এত সময় থেকে ডাকাডাকি করছি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? কি হয়েছে? আপনি আমাকে এভাবে ডাকছেন কেন? আমি তো সন্ধ্যাবেলাতে রান্নার কাজ শেষ করে ফেলেছি। শুধু রান্না করে ফেললেই কি চলবে? এবার সবাইকে খেতেও তো দিতে হবে। আমি এত কষ্ট করে রান্না করলাম, এবার আমাকেই খাবার বার করে দিতে হবে? আপনারা একটু কষ্ট করে নিয়ে খেতেও পারবেন না? এসব তুমি কি বলছো ছোট বৌমা? তুমি কি জানো না আমি বড় বৌমাকে এই সমস্ত কাজ থেকে বারণ করে রেখেছি? এবারে তার কাজগুলো তোমাকেই করতে হবে। উফ, একটু শান্তিতে টিভিও দেখতে দিচ্ছে না। ঠিক আছে, চলুন আমি যাচ্ছি। টিনার কথায় পার্বতী সেখান থেকে চলে যায় এবং সকলে খাবার টেবিলে বসে পড়ে। এরপর টিনা সেখানে যায় এবং সকলকে খিচুড়ি বার করে খেতে দেয়। মা, মোহিনী এখনো আসেনি কেন? আমি মোহিনীকে ডেকে আনছি। চুপ করে বসে থাক সুজয়। মোহিনীকে ডাকার জন্য যেতে হবে না। আজ থেকে সে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে না। সেই বাড়িতে চুরি করে অনেক বড় ভুল করেছে, এটাই তার শাস্তি। কিন্তু মা, এরকম করলে সে অনেক কষ্ট পাবে। এবারের মতো তাকে ক্ষমা করে দাও। আমি যেটা বলবো সেটাই ফাইনাল কথা। মোহিনীকে আমি এত সহজে ক্ষমা করব না। আরে টিনা, খিচুড়ি রান্না করেছো কেন? রাতে ভালো কিছু রান্না করতে পারতে। আরে বৌদি, বিয়ের পর থেকে এই প্রথমবার তুমি রান্নার কাজ করছো। ভেবেছিলাম আজ তুমি সকলের জন্য ভালো ভালো খাবার রান্না করবে, কিন্তু তুমি খিচুড়ি রান্না করে আমাদের মুডটাই খারাপ করে দিলে। আরে বৌমা, খিচুড়ি রান্না করেছো ঠিক আছে, এর সঙ্গে আরো কয়েকটা সবজি রান্না করে নিতে পারতে। তাছাড়া এই খিচুড়ি তো একদম ঠান্ডা হয়ে গেছে। তুমি এত তাড়াতাড়ি রান্না করে ফেলেছিলে কেন? এখন রান্না করলে খিচুড়িটা গরম থাকতো। মা, আমি আপনার বড় বৌমায়ের মতো অলস নয়।
নিজের কাজ তাড়াতাড়ি শেষ করে নেওয়াটাই আমার ভালো মনে হয়। কিন্তু বৌদি, তোমার এই রান্না আমি খেতে পারবো না। এবার মনে হচ্ছে আমাকে বাইরে থেকে অর্ডার করেই খেতে হবে। তুই একদম ঠিক বলেছিস পূজা, আমিও এটা খেতে পারবো না। আমি অনলাইন থেকে দুজনের জন্য খাবার অর্ডার করে দিচ্ছি। তোমরা যখন কেউ খাবে না, তাহলে আমাকে আগে জানাওনি কেন? আমি এত কষ্ট করে তোমাদের জন্য রান্না করতাম না, শুধু শুধু আমার সময় নষ্ট করলে। বৌমা, তুমি যা রান্না করেছো এটা একদমই খাওয়ার মতো নয়। আজ তোমার রান্নাঘরে প্রথম দিন ছিল, তাই তোমাকে ক্ষমা করলাম। নয়ন, তোদেরকে বাইরে থেকে খাবার অর্ডার করে খেতে হবে না, আমি গিয়ে রান্না করে আনছি। তাহলে মা, এই খিচুড়ির কি হবে? তুমি বড় বৌমায়ের রুমে গিয়ে খিচুড়ি দিয়ে এসো, আজ রাতে তাকে খিচুড়ি খেতে হবে। টিনা তার শাশুড়ির কথা মতো মোহিনীর রুমে যায় এবং তাকে খিচুড়ি খেতে দেয়। আরে টিনা, এটা কি তুমি রান্না করেছো? দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে। তোমার হাতের প্রথম রান্না আমি নিশ্চয়ই খাবো। টিনা মোহিনীর কথার কোনো উত্তর দেয় না এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছু সময় পর পার্বতীর রান্নার কাজ শেষ হয়ে গেলে সকলে একসঙ্গে রাতের খাবার শেষ করে। এরপর সুজয় নিজের রুমে চলে যায়। সুজয় এবং মোহিনী বসেছিল, এমন সময় পার্বতী সেখানে আসে। আরে মা, তুমি এখানে? কিছু বলার ছিল? আজ তুই অন্য ঘরে ঘুমাবি। বড় বৌমা অনেক বড় ভুল করেছে, তাই তাকে উচিত শিক্ষা দিতে হবে। সুজয় তার মায়ের কথা মতো রুম থেকে বেরিয়ে পড়ে এবং ঘুমানোর জন্য অন্য রুমে চলে যায়। সুজয়ের চলে যাওয়ার পর মোহিনী দুঃখী হয়ে শুয়ে পড়ে। অপরদিকে টিনা নিজের রুমে বসে খুশি মনে কিছু ভাবতে থাকে। এতদিন পর্যন্ত সকলের মুখে বড় বউয়ের নাম শুনে শুনে কান খারাপ হয়ে গিয়েছিল। এবার সকলে যে কোনো কাজে আমাকেই জিজ্ঞাসা করবে। এবার আমার অনেক স্পেশাল ফিল হচ্ছে। টিনা এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এরপর মাঝরাতে মোহিনী তার হাতে একটি কাগজ নিয়ে রুমের ভেতরে পায়চারি করতে থাকে। এখন সবাই ঘুমিয়ে আছে, একবার গিয়ে সবাইকে দেখে আসি। মোহিনী এই বলে সকলের রুমে গিয়ে তাদেরকে দেখতে থাকে। এরপর সে হল রুমে ফিরে আসে। এতদিন পর্যন্ত এই বাড়ি আমার অনেক আপন মনে হচ্ছিল, কিন্তু আজ সকলে আমাকে পর করে দিয়েছে। এবার মনে হচ্ছে আমি এখানে না থাকলেও আর কোনো সমস্যা হবে না। মোহিনী দুঃখী হয়ে এসব কথা ভাবতে থাকে, তার চোখ জলে ভরে আসে। এইভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকাল 7টার সময় ছোট বউ যখন ঘুমিয়েছিল, এমন সময় হলরুম থেকে তার শাশুড়ি তাকে ডাকাডাকি করতে থাকে। ছোট বৌমা, আরে ও ছোট বৌমা। আরে কি হলো? শাশুড়ি মা এত সকাল সকাল আমাকে ডাকছে কেন? সত্যি এই বুড়িটা আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয় না। একদিন আমি এই বুড়িটাকে মেরেই ফেলবো। ছোট বৌমা, আর কতক্ষণ পর্যন্ত তোমাকে ডাকতে হবে? তাড়াতাড়ি আমাকে চা দাও। যাই, তাড়াতাড়ি হল রুমে যায়, না হলে শাশুড়ি মা চিৎকার করে করে বাড়ি মাথায় তুলে নেবে। টিনা এসব কথা ভাবতে ভাবতে হল রুমে যায়। টিনা সেখানে গিয়ে দেখে তার শাশুড়ি মা এবং ননদ হল রুমে বসে তার অপেক্ষা করছে। ছোট বৌমা, তাড়াতাড়ি গিয়ে সকলের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসো। আর হ্যাঁ, সুজয়ের জন্য ডিম টোস্ট বানাবে। ছোট বৌদি, আমিও ডিম টোস্ট খাবো। আর হ্যাঁ, আমার ডিম টোস্টে পেঁয়াজ দেবে না। বৌমা, সুজয়ের ডিম টোস্টে লঙ্কা কম দেবে। আর আমি ভাবছি আজ আমি হালকা কিছু খাবো, তাই আমার জন্য রুটি বানিয়ে দিও। শাশুড়ির মুখে সকলের জন্য আলাদা আলাদা খাবার রান্নার কথা শুনে টিনা অবাক হয়ে যায়। এটা আমি কি শুনছি? সকলের জন্য এত রকমের খাবার রান্না করতে হবে? তাছাড়া সত্যি কথা বলতে এতদিন পর্যন্ত আমি শুধু এসব খাওয়া শিখেছি, রান্না করা তো শিখিনি। কি হলো বৌমা, এবার কি তোমাকে লিখে দিতে হবে? আরে না না মা, এই তো আমি যাচ্ছি। এরপর টিনা তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাতে শুরু করে দেয়। শাশুড়ি মা সব সময় রাগারাগি করার মুডেই থাকে। জানি না দিদি এ সমস্ত কিছু কিভাবে সামলাতো। দিদি যখন বাড়ির কাজ করত তখন আমি কত শান্তিতে থাকতাম। বাড়িতে যে এত কাজ থাকে দিদি কোনোদিনও আমাকে বুঝতে দেয়নি। টিনা এসব কথা ভাবতে ভাবতে রান্না করতে থাকে। অপরদিকে পার্বতী দেবী হলরুমে বসে বসে মোহিনীর কথা চিন্তা করে। এতক্ষণ পর্যন্ত বড় বৌমা হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। একবার গিয়ে তার সঙ্গে দেখা করে আসি।
এরপর পার্বতী দেবী বড় বৌমায়ের রুমে যায় এবং সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। পার্বতী সেখানে গিয়ে দেখে তার বৌমা নেই এবং বিছানার উপরে মোহিনীর সমস্ত গহনাগুলো রাখা রয়েছে। এসব দেখে পার্বতী প্রচন্ড ভয় পেয়ে যায়। বড় বৌমা সে কোথায় চলে গেল? পার্বতী তার বড় বৌমাকে ডাকাডাকি করতে করতে সকলকে তার নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথা জানিয়ে দেয়। বুঝতে পারছি না বড় বৌমা কোথায় চলে গেল। আমি একবার তার মায়ের বাড়িতে ফোন করে দেখছি। সুজয় মোহিনীর মায়ের বাড়িতে ফোন করে। অপরদিকে নয়ন টিনার কাছে গিয়ে তাকে বলে, আরে টিনা, এসব নাটক চলতে থাকবে, তুমি আমার একটা কাজ করবে? হ্যাঁ বলো না, কি কাজ? আজ শেয়ার মার্কেটে একটা আইপিও লঞ্চ হবে, সেটা নেব কি ছেড়ে দেব ঠিক করতে পারছি না। তুমি বলো কি করা যায়? কি বললে? আইপিও? সেটা আবার কি? তুমি আইপিও সম্বন্ধে কিছু জানো না? এতদিন পর্যন্ত বৌদি আমাকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করায় সাহায্য করত। বৌদি শেয়ার মার্কেট সম্বন্ধে অনেক কিছু জানে, তার পরামর্শে আমি অনেক লাভও করেছি। তুমি একদম ঠিকই বলেছো নয়ন, দিদিকে তার কাজ থেকে সরিয়ে দেওয়ায় সবকিছু উল্টো পাল্টা হয়ে গেছে। আমি তো বুঝতে পারছি না দিদি একা হাতে এত কিছু কিভাবে সামলাতো। টিনা এবং নয়ন নিজেদের মধ্যে কথা বলছিল, এমন সময় পূজা সেখানে আসে। তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলছো? এবারে বৌদির গুরুত্ব বুঝতে পারলে তো? আমি জানতাম ঠিক এরকমটাই হবে। কাল আমার পরীক্ষা আছে আর বৌদি বলেছিল আমাকে পড়াশোনায় সাহায্য করবে। এবার মনে হচ্ছে আমাকে ফেল করতে হবে। তুই একদম ঠিক বলেছিস পূজা, আমরা বৌদির সঙ্গে একদম ভালো ব্যবহার করিনি। তারা সকলে এই সমস্ত কথা বলছিল, এমন সময় সুজয় সেখানে আসে। আমি মোহিনীদের বাড়িতে ফোন করে দেখে নিয়েছি, মোহিনী তার মায়ের বাড়িতে যায়নি। সে মায়ের বাড়িতে যায়নি? তাহলে কোথায় গেছে? আমিও কিছু বুঝতে পারছি না মা, চলো সবাই গিয়ে তার খোঁজ করি। এরপর বাড়ির সকলে বেরিয়ে পড়ে এবং বিভিন্ন জায়গায় মোহিনীর খোঁজ করতে থাকে। মোহিনীর খোঁজ করতে করতে বিকেল হয়ে যায় এবং সকলে ক্লান্ত হয়ে পড়ে। সব জায়গায় খোঁজ করে দেখে নিয়েছি, কিন্তু বৌমাকে কোথাও পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে আমরা তাকে হারিয়ে ফেলেছি। এসব কি হয়ে গেল মা? মোহিনী আমাকে ছেড়ে কোথায় চলে গেল? নিজেকে সামলানোর চেষ্টা কর সুজয়, চল এখন বাড়ি ফিরে যায়। সকলে সুজয়কে সান্ত্বনা দিতে থাকে এবং এরপর তারা বাড়ি ফিরে আসে। সকলে বাড়ির ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। তারা দেখে মোহিনী হল রুমে বসে জুস খাচ্ছে। আরে বৌমা, তুমি এখানে? আমরা তো ভাবলাম তুমি বাড়ি ছেড়ে চলে গেছো, তাই সকাল থেকে তোমার খোঁজ করছিলাম। তোমার খোঁজ করতে করতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। মোহিনী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বাইরে যখন যাওয়ার ছিল তাহলে আমাদেরকে বলে যেতে পারতে। তুমি কি জানো আমরা কত টেনশনে পড়ে গিয়েছিলাম? আচ্ছা দাঁড়াও, আমাকে এই জুসটা আগে শেষ করতে দাও। মোহিনী এই বলে জুস খেয়ে গ্লাস টেবিলের উপরে রেখে দেয়। মোহিনীর এরকম ব্যবহার দেখে সুজয় তার দিকে এগিয়ে আসে। সুজয়কে এগিয়ে আসতে দেখে মোহিনী গ্লাস ফেলে দিয়ে ভেঙে দেয়। ওখানেই দাঁড়িয়ে যাও সুজয়, তোমাদেরকে আর আমার কাছে আসতে হবে না। তাছাড়া আমাকে এত শান্তিতে বসে থাকতে দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছ কেন? তুমি জানো না মোহিনী, আমরা সকাল থেকে গরমের মধ্যে রাস্তায় ঘুরে ঘুরে তোমার খোঁজ করছিলাম। তোমরা সামান্য কয়েক ঘন্টায় রোদের মধ্যে ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেলে? গত কয়েক বছর থেকে আমি প্রতি সপ্তাহে এই গরমে ঘোরাঘুরি করে বাজার করি। আমার কষ্টের ব্যাপারে কোনোদিন কেউ ভেবে দেখেছো? মোহিনীর মুখে এরকম কথা শুনে সকলে অবাক হয়ে যায়। মোহিনী এবার আগের মতো চুপ করে ছিল না। সে বাইরে থেকে ফিরে আসার পর নিজের অধিকারের জন্য কথা বলতে শিখে গিয়েছিল। হঠাৎ করে তার এরকম পরিবর্তন দেখে সুজয় তার মায়ের দিকে তাকায়। আরে সুজয়, তুমি ওই দিকে তাকাচ্ছ কেন? আমার দিকে দেখো। বৌদি, তুমি এরকম ব্যবহার করছো কেন? তাছাড়া তুমি যে ফিরে এসেছো তার জন্য আমি অনেক খুশি, কিন্তু তুমি প্লিজ আগের মতো হয়ে যাও। তুমি তো জানো বাড়ির কেউ যাই বলুক না কেন আমি তোমাকে অনেক ভালোবাসি। নিজের নাটক বন্ধ করো পূজা। তোমার পরিবার যেমন, তুমিও ঠিক একই রকম। তোমাদের ভালোবাসার কোনো মূল্য নেই। তুমি যখন আমাকে এতটাই ভালোবাসতে, তাহলে সেদিন তোমার ভালোবাসা কোথায় গিয়েছিল? যেদিন তোমার ভুলের কারণে আমাকে মায়ের হাতে চড় খেতে হয়েছিল। আসলে বৌদি, তখন আর তোমাকে কিছু বলতে হবে না পূজা।
সেদিন তুমি মায়ের ওষুধের বোতল ভেঙে দিয়েছিলে, তার জন্য আমাকে মার খেতে হয়েছিল। তুমি চাইলে মাকে সত্যি কথা বলে আমাকে বাঁচাতে পারতে, তুমিও সবার মতো নিজেকে বাঁচিয়ে নিলে। মোহিনী এসব কথা বলতে বলতে সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। তার এরকম পরিবর্তন দেখে সকলে অনেক ভয় পেয়ে যায়। আচ্ছা নয়ন, তুমি আমাকে বেস্ট ফ্রেন্ড বলতে, তাই না? হ্যাঁ বৌদি, আমি সবসময় তোমাকে একজন ভালো বন্ধু মনে করেছি। হ্যাঁ, সেটা তো মনে করো, তার সঙ্গে এটাও মনে করো যে আমি একজন চোর। সেদিন কি বলেছিলে যে আমি বাড়িতে ডাকাতি শুরু করেছি। আসলে বৌদি, আমি সেরকম কিছু বলতে চাইনি। আমি যদি বাড়িতে চুরি করেও থাকি তাহলে আমি বাড়িতেই টাকা দিয়েছি, তোমার বউয়ের মতো নয় যে টাকা চুরি করে অন্য জায়গায় দিয়ে দেব। তুমি একবার নিজের বউকে জিজ্ঞাসা করে দেখো সে টাকা কোথায় কোথায় দেয়। এসব আমি কি শুনছি টিনা? তুমি বাড়ি থেকে টাকা চুরি করে কোথায় দিয়েছো? তাড়াতাড়ি উত্তর দাও। টিনার উপর তোমাকে বকাবকি করতে হবে না নয়ন। আমার সঙ্গে যেভাবে খারাপ ব্যবহার হয়েছে আমি সেটা টিনার সঙ্গে হতে দেব না। টিনা, এতদিন পর্যন্ত আমি কোনোদিনও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করিনি, তারপরেও তুমি আমার সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করলে? আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সবাই সব সময় বড় বৌমার অনেক প্রশংসা করত, তাই সেসব শুনে আমার খারাপ লাগতো। ভেবেছিলাম বাড়ির সকলে আমার ব্যাপারে ভালো ভালো কথা বললে আমার খুব আনন্দ হবে। আমি তোমার থেকে হিংসে করতে শুরু করেছিলাম দিদি। মা, আপনার আলমারি থেকে যে টাকা চুরি করা হয়েছিল সেটা আমিই নিয়েছিলাম, দিদি সেই টাকা চুরি করেনি। টিনার মুখে এরকম কথা শুনে পার্বতী প্রচন্ড রেগে যায় এবং তাকে থাপ্পড় মারার জন্য তার দিকে এগিয়ে আসে। পার্বতীকে এভাবে টিনার দিকে এগিয়ে যেতে দেখে মোহিনী তাকে থামিয়ে দেয়। 1 মিনিট দাঁড়িয়ে যান মা, টিনার গায়ে হাত তোলার চেষ্টাও করবেন না। এসবের পেছনে আপনারও অনেক বড় ভুল আছে, আপনার জন্যই এ সমস্ত কিছু হয়েছে। আপনি সব সময় টিনাকে ছোট করার চেষ্টা করতেন, বারবার বড় বউ আর ছোট বউয়ের তুলনা করতে করতে আপনি তার মনে আমাকে খারাপ করে দিয়েছেন। মোহিনীর মুখে এরকম কথা শুনে তার শাশুড়ি আর কিছু বলে না এবং সে চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। আর হ্যাঁ টিনা, তোমাকেও কিছু বলার আছে। আমি তো এতদিন পর্যন্ত তোমার ভালো করার চেষ্টাই করেছিলাম। আমি সংসারের সব দায়িত্ব নিজের উপরে রেখেছিলাম যাতে তুমি খুশি মনে থাকতে পারো। আমি তোমার উপরে কোনো বোঝা চাপাতেই চাইছিলাম না। তুমি নিজের থেকে নিজের স্বাধীনতা শেষ করতে চাইছো। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি অনেক ভুল ছিলাম। নিজের ভুলের কারণে আমি তোমার উপর হিংসে করতে শুরু করেছিলাম। এতদিন পর সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। টিনা এসব কথা বলতে বলতে কান্নাকাটি করতে শুরু করে দেয়। তাকে এভাবে কান্নাকাটি করতে দেখে মহিমা তার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। প্রত্যেক দিন আমি মেশিনের মতো কাজ করতে থাকি, সকাল থেকে রাত পর্যন্ত এক মুহূর্ত শান্তিতে বসতে পারি না। হাতে পায়ে যন্ত্রণা হওয়ার পরেও একটু রেস্ট নেওয়ার সুযোগ পর্যন্ত পাই না। তুমি কি এরকম জীবন বেছে নিতে চাও? তাছাড়া এত কিছু করার পরেও যখন আমার অপমান হচ্ছিল তখন কেউ আমাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করনি। এখনো তুমি আমার মতো জীবন চাও? মোহিনীর মুখে এরকম কথা শুনে সকলের চোখ জলে ভরে আসে। পার্বতীও নিজের ভুল বুঝতে পারে। বড় বৌমা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি এত বছর থেকে কোনো রকম অজুহাত না দিয়ে বাড়ির সব দায়িত্ব খুব ভালোভাবে পালন করছিলে। আমি সেসব কথা চিন্তা না করে এক মুহূর্তে তোমাকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছিলাম। আমি অনেক খারাপ মহিলা। এতে আপনাদের কোনো দোষ নেই মা, হয়তো পৃথিবীর সকল মানুষই আপনাদের মতো। আমি নিজেই একটু আলাদা। আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, সেদিন নয়নকে যে 50,000 টাকা আমি দিয়েছিলাম সেটা আমার জমানো টাকা। আমি প্রত্যেক দিন মন্দিরে যাওয়ার নাম করে বাচ্চাদেরকে টিউশন পড়িয়ে টাকা জমা করতাম। ভেবেছিলাম পরিবারের বিপদের সময় কাজে আসবে। সেদিন টিনার টাকার প্রয়োজন হওয়াতে আমি সেখান থেকেই টাকা দিয়েছিলাম। বৌমা, তোমাকে আর কিছু বলতে হবে না, আমরা সবাই তোমার উপরে বিশ্বাস করি। এরপর সুজয় মোহিনীকে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় মোহিনী রুমের ভেতরে চলে যায়। সুজয় মোহিনীর পেছন পেছন রুমের ভেতরে যায়। সে রুমের ভেতরে গিয়ে দেখে মোহিনী তার জামা কাপড় প্যাক করে নিচ্ছে। এসব তুমি কি করছো মোহিনী? আমি সারা জীবনের জন্য এখান থেকে চলে যাচ্ছি সুজয়। আশা করছি আমি চলে যাওয়ার পর তোমার আর কোনো রকম সমস্যা হবে না। না মোহিনী, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি আমার স্ত্রী, তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। সুজয়,
মুখে বলে দিলেই ভালোবাসা হয়ে যায় না। এই বাড়ির সকলে আমাকে অবিশ্বাস করলেও আমি এই বাড়ি ছাড়তাম না, কিন্তু তুমি আমার স্বামী হয়েও আমাকে বিশ্বাস করলে না। তোমার এরকম ব্যবহারে আমি অনেক কষ্ট পেয়েছিলাম সুজয়। শুধুমাত্র তোমার জন্যই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দাও মোহিনী, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি থাকতে পারবো না। তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন তোমার উপর অন্যায় হতে দেব না। সুজয় মোহিনীকে বোঝাতে থাকে। এরই মধ্যে বাড়ির সকলে সেখানে চলে আসে এবং মোহিনীকে বাড়ি ছাড়তে বারণ করতে থাকে। আমাদের সকলকে ক্ষমা করে দাও বৌমা, তুমি বাড়ি ছেড়ে যেও না। তাছাড়া আজ থেকে বাড়ির সকল কাজ তোমাকে একাকী করতে হবে না, আমরা সকলে মিলেমিশে করব। তুমি এখান থেকে চলে গেলে আমাদের বাড়ি ভেঙে পড়বে। বৌদি প্লিজ, তুমি নিজের জামা কাপড়গুলো রেখে দাও, বাড়ি ছেড়ে যেও না। সকলের মুখে এসব কথা শুনে মোহিনী অনেক খুশি হয়ে যায় এবং তার চোখ জলে ভরে আসে। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে যাব না, তোমাদেরকে আর ক্ষমা চাইতে হবে না। এরপর থেকে বাড়ির কেউ আর কারোর প্রতি হিংসে করত না এবং সকলে মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতো। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানে শেষ হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।